নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বেশ কয়েকদিন হয়েছে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি। এখন বেজে গিয়েছে প্রায় সকাল 8টা মতো। উঠেই কিন্তু সবার আগে বেডটা গুছিয়ে নিলাম। এই কিছুদিন আগে আপনাদের সাথে এই বেডশিটটা শেয়ার করেছিলাম, আর তারপরে বলেছিলাম না কাচলে দেখবো এটা ছোট হয়ে যায় কিনা। কাচার পরে দেখছি একটুখানি শ্রিঙ্ক করে গিয়েছে, তাতে করে না পুরো বেডটা ভালো করে ঢাকা যাচ্ছে না। তবে মোটামুটি দেখতে সুন্দর লাগে বলে এটাকে আমি কিছুদিন এখন ব্যবহার করছি। সকালে ঘুম থেকে উঠে যদি সবার আগে বেডটা একটু টান টান করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেডরুমটা এক নিমেষেই একদম ক্লিন হয়ে যায়, তাই না? আর এই তো এখন একটু হালকা হাতে বেডরুমটাকে ডাস্টিং করে নিচ্ছি। যদিও আজকে বেডরুমটা ডিপ ক্লিনিংয়ের দিন নয়, তাও আমি করছি, কারণ কাল রাতেই লক্ষ্য করেছিলাম এই ড্রেসিং টেবিলের ওপরে না আমার একটু একটু ধুলো জমেছিল। সকালবেলা ক্লিনিং করলেও রাত্রেবেলা ঠিক এই সমস্ত জায়গাতে একটু ময়লা জমে যায়। যেহেতু একদমই রাস্তার পাশে বাড়ি, তাই কোনোভাবেই কিন্তু আমার রুমটা সবসময় ডাস্ট ফ্রি থাকে না। প্রত্যেক দিন এরকমভাবে আমাকে একটুখানি ডাস্টিং করে নিতে হয়। এমনিতেই কিন্তু বাড়িঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম ড্রেসিং টেবিলের ওপরে দুটো এই ডাস্টারকে আমি কিভাবে হাইড করব। তো অনেক চিন্তা ভাবনা করে এরকম দুটো স্টিক অন হুক কিনে এনেছি মার্কেট থেকে, আর সেটা কিন্তু ড্রেসিং টেবিলের পেছনে লাগিয়ে দিয়েছি, আর তার সাথে এই দুটোকে হ্যাং করে দিয়েছি। বাইরে থেকে দেখাও যাচ্ছে না, আর ওপরটাও কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে। আগে আগে এই জায়গাটাতে ওই দুটো ডাস্টার থাকতো বলে মাঝে মধ্যে পড়েও যেত, আর দেখতেও একদম বাজে লাগতো। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে ফাইনালি এই আইডিয়াটা বের করেছি। আপনাদের কাছে এই ছোট্ট ট্রিক্সটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে ছোট্ট একটা টেবিল দেখতে পাচ্ছেন, এটা না পুরোটাই কাঁচের। আগে আগে এটা আমি সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করতাম, মানে সোফার সামনে রাখতাম। কিন্তু এই বাড়িতে আসার পরে লিভিং রুমটা এতটাই ছোট হয়ে গিয়েছে, এটা আর রাখার জায়গা পায়নি। তাই অগত্যা এটাকে আমাকে বেডরুমে রাখতে হয়েছে। সেই জন্য সবসময় চেষ্টা করি ওই জায়গাটা একটুখানি খালি রাখার জন্য। আর যদিও কোনো জিনিসপত্র রাখি সেটা কিন্তু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। আর এখন ডাইনিং টেবিলটা একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। সংসারকে একটুখানি পরিপাটি করে গুছিয়ে রাখতে গেলে কিন্তু তার পেছনে একটু সময় দিতে হয়। আর আমরা যারা একা সংসারে থাকি, মানে একা সমস্ত কিছু সামলাই, তাছাড়া যারা ওয়ার্কিং ওম্যান তাদেরকে একটুখানি স্মার্টলি আর গুছিয়ে কাজ করতে হয়। তাছাড়াও কিন্তু প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকা উচিত। আর সকাল থেকে যদি আপনি আপনার দিনটা একদম রুটিন মাফিক শুরু করেন তাহলে দেখবেন সংসারের কাজগুলো করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি আপনি সমস্ত কাজ শেষ করে নিজেকে সময় দিতে পারবেন। আর দিনের শেষে যদি নিজেকে একটুখানি সময় দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের দিনটাও ভালো যায়, আর আমরা পরের দিনটা আরও অনেক উৎসাহ নিয়ে শুরু করতে পারি। আর আপনাদের সাথে এদিকে কথা বলতে বলতে এই কয়েকটা ধোয়াধুয়ি ছিল সেগুলোও করে নিলাম। আর এই নিচের বেসিন এরিয়াটা প্রত্যেক দুদিন ছাড়া ছাড়া আমাকে ক্লিনিং করতে হচ্ছে। এত ধুলোবালি হয়ে যাচ্ছে, যেহেতু এই জায়গাটাতে সবসময় জল পড়ে না, সাইডের এরিয়াগুলো একটুখানি ড্যাম পড়ে গিয়েছে। আর সেই জন্য কিন্তু ওই জায়গার দেওয়ালগুলো একটুখানি খসে খসে পড়ছে, আর নিচে প্রত্যেক দিনই ধুলোবালি হয়ে যাচ্ছে। তো আজকেও আমি এই জায়গাটা একটু ভালো করে ক্লিনিং করে নিচ্ছি। এমনিতেও কিন্তু প্রথম থেকেই আমার সংসারে কাজ করতে খুব ভালো লাগে। সংসারের এই সমস্ত কাজকর্ম করার পরে দিনের শেষে যখন দেখি আমার বাড়িটা একদম সাজানো গোছানো রয়েছে, যতটা আমার পক্ষে সম্ভব, সেটা কিন্তু আমাকে মনে অনেক শান্তি দেয়। আমার এই ইউটিউব পরিবারে অনেক বন্ধুরাই রয়েছেন যারা আমার এই সংসারে কাজকর্মগুলো দেখে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই কাজের ধরনগুলো দেখে আপনারা অনেকেই বলেছেন আমি নাকি গুছিয়ে কাজ করতে পারি। গুছিয়ে কাজ করতে পারি কতটা তা তো আমি জানি না, তবে এই সমস্ত কাজের শক্তি পাই সংসারের প্রতি অগাধ একটা ভালোবাসা থেকে। তাছাড়া ছোট থেকেই মাকে দেখেছি, মা কিন্তু গুছিয়ে সংসার করতো, অনেক হার্ডওয়ার্কিং আমার মা। এখনও অবধি মা কিন্তু এত বড় একটা সংসারে সমান তালে কাজ করে যায়। তো সেই সমস্ত দেখেই ছোট থেকে বড় হয়েছি, তো তাই বড় হয়ে কখনো সংসারের কাজগুলো বোঝা হিসেবে মনে হয়নি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কয়েকটা জামা কাপড় আয়রন করা ছিল, সেগুলো করে একদম আলমারিতে তুলে দিলাম। আর আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু অনেকগুলোই শুকিয়ে গিয়েছে, ফোল্ড করে নিয়েছি। আর কয়েকটা দেখলাম এখনও ভিজে রয়েছে, সেগুলোকে আবার বাইরে হাওয়াতে একটু শুকোতে দিলাম। প্রায় মাসখানেক মতো হয়ে গেল আমি হাতে করে আর জামা কাপড় কাচি না এখন, কারণ আমার কোমরটা এতটাই ব্যথা, আমি অনেকটা টানা বসে না জামা আর কাচতে পারি না, মানে তারপরে আর উঠতেই পারি না কোমর নিয়ে, এতটাই যন্ত্রণা করে। আর এখন মেয়ের জামা কাপড় এতটাই বেরোয়, দুদিন ছাড়া ছাড়াই আমাকে মেশিনটা চালাতে হচ্ছে। যাই হোক, এখন আর বিশেষ কিছু কাজ নেই, টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো রয়েছে, সেগুলো একটুখানি সেরে নেব। আর এখন দেখতে পাচ্ছেন কত হাওয়া হচ্ছে, এদিকে পর্দাগুলো উড়ে উড়ে যাচ্ছে একদম। এই সময়টা এত হাওয়া দেয়, বিশেষ করে এই দুপুরের টাইমটা এত হাওয়া দেয়। আমি এই সময়টা কি করি, প্রত্যেকটা রুমের না দরজা জানালা একদম খুলে রেখে দিই, তাতে করে রুমের মধ্যে এত সুন্দর আলো বাতাস চলাচল করে যে ফ্যান চালানোরও প্রয়োজন পড়ে না।
আর এই তো ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা ভালো করে ডাস্টিং করে নিয়েছি, আর এখন চেয়ারগুলো একটুখানি মুছে নিচ্ছি। এই চেয়ারগুলো যদিও ইদানিং আমরা একদমই ব্যবহার করি না, তাই সপ্তাহে 1-2বারই আমি মুছে থাকি। এখন আর রোজ রোজ মোছা হয় না, মেয়েও এই সমস্ত জায়গাতে খুব একটা বেশি হাত দেয় না বলে। আর এখানটায় দেখতে পেলেন এই দরজাটা এরকমভাবে লেগে গেল, পেছনে যদিও এটার সাথে একটা অ্যাটাচড হুক রয়েছে, মানে আটকে দেওয়া যায়, তা সত্ত্বেও না মাঝে মধ্যে এটা খুলে আসে, খুবই ভয় করে। আর এখানটায় মেয়েকে স্নান করাতে নিয়ে যাব, তার আগে ওকে একটুখানি তেল মাখিয়ে দিচ্ছি। মেয়েকে কিন্তু স্নানের আগে আমি অলিভ অয়েল প্রত্যেক দিনই মাসাজ করে থাকি। ইদানিং একটু একটু করে মাসাজ করা শেখাচ্ছি। ছোটোবেলা তো একদমই মাসাজ নিত না, মানে গায়ে হাত দেওয়াটাই পছন্দ করতো না, কিন্তু ইদানিং করে না ওকে জোর করে একটু গায়ে হাতে তেল ভালো করে মালিশ করে দেই। আর এখানটায় কিন্তু ও সবার আগে আসছে আমার মাথায় মাসাজ করার জন্য। ওকে যখনই মোটামুটি আমি তেল মাখাতে বসি, ও কিন্তু আমাকেও সুন্দর করে মালিশ করে দেয়। যখন বাচ্চারা খুব বেশি দুষ্টুমি করে, মায়েদের কিন্তু মাথা শান্ত রাখা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমার মেয়েও যখন খুব বেশি বদমাইশি করে, একদম কাজ করতে দেয় না, তখন কিন্তু মাঝে মধ্যে ভীষণ মাথাটা খারাপ হয়ে যায়। আর পরক্ষণেই যখন ও এইরকম ছোট্ট ছোটো এফোর্টগুলো দেয়, আর তাছাড়া যখন ও ঘুমোয়, সেই মুহূর্তে ওর মুখটা দেখলে মনে হয় যে কেন বেকার ওর ওপরে আমি রাগারাগি করি। সেই সময় না মনে হয় সমস্ত ভালোবাসাগুলো ওর ওপরে দিয়ে দেই। আমাদের প্রত্যেকটা মায়ের এরকম দুটো মুড রয়েছে। বাচ্চা যখন খুব দুষ্টুমি করে, তখন মনে হয় যে কী করে ওকে নিয়ে সমস্ত কাজবাজ করব, বা খুব রাগারাগি করি। আবার যখন ও শান্ত হয়ে থাকে, তখন মনে হয় যে আমরা মনে হয় পৃথিবীর সব থেকে বেশি সুখী একজন মানুষ, যে আমাদেরকে ভগবান এরকম ছোট্ট একটা গিফট দিয়েছে। তো যাই হোক, আপনারা যারা মা রয়েছেন তারা জানাবেন যে বাচ্চা যখন খুব দুষ্টুমি করে তখন আপনাদের মনের অবস্থা কেমন হয়। তো এই যে এখানটায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে স্নানও হয়ে গেল, একটুখানি রেডি হয়ে চলে এসেছি দুপুরের কিছু রান্নাবান্না করার জন্য। আজকে ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজের মধ্যে বিশেষ কিছু সবজি নেই, যে কয়েকটা রয়েছে সেগুলো দিয়ে মোটামুটি কিছুটা রান্না সেরে নেব। আর এই যে সবজির বাস্কেটগুলো রয়েছে সেগুলো একদম ধুয়ে তুলে রেখে দিচ্ছি, কালকে সবজি আনলে আবার গুছিয়ে রেখে দেবো। আর এই তো ফ্রিজের মধ্যে মোটামুটি এই কয়েকটা সবজি ছিল, এগুলোকে একটু ভাজাভাজি করে নেব। আর এরপরেই দেখলাম বাইরে আকাশে না কয়েকটা চিল উঠছে, আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই যে সামনে দুটো পাখি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু চিল। এত বড় বড় পাখি দেখে না আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এরা কী পাখি, তারপরে একটু ভালো করে দেখে বুঝতে পারলাম যে এরা চিল। তো আমি কিন্তু এরকম কাছ থেকে চিল কখনোই দেখিনি আগে, এই প্রথমবার দেখলাম। আর এই তো এখানটা ভাজাভাজিগুলো মোটামুটি কমপ্লিট, একটুখানি পটল ভাজছি বেসনের কোটিং দিয়ে। তো এখানটায় দেখুন আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। একটুখানি কুমড়োর বড়া করেছি, উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল করেছি তার সাথে, এগুলো আমার রান্না ছিল। আর পাশের বাড়ির আন্টি দিয়ে গিয়েছে এই মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা পোস্ত বাটা মতো, আর এর সাথে না এই সজনে পাতা আর মটর ডাল দিয়ে একটা বড়া করেছে ঝাল ঝাল করে। তো এগুলোই মোটামুটি আজকে দুপুরের খাবার রয়েছে। আর এখানটা 2-3 দিন ধরে আমি ছোলা আর মুগকে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর স্প্রাউট বেরিয়ে গিয়েছে দেখুন। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, এটা থেকে কিন্তু ছোট ছোট গাছও বেরিয়েছে। তো এটা দিয়ে আমি কি রেসিপি বানাই সেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন বেজে গিয়েছে প্রায় 4টে মতো, আপনাদেরকে টাইমটা এই কারণে দেখাচ্ছি, এখনও অবধি কিন্তু দুপুরের খাওয়ার আমার খাওয়া হয়নি। 3টের সময় জানতে পারলাম হাজব্যান্ডের ফিরতে একটু দেরি হবে, তো ওর জন্য অপেক্ষা করতে করতে 4টে বেজে গিয়েছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি, ভাবছি হাজব্যান্ড এলে একদম খাবারটা খাবো। একা একা খেতে আমার এমনিতেও খুব একটা ভালো লাগে না। তারপরে ভাবলাম কিছু কাজ পেন্ডিং রয়েছে, সেটা সেরে ফেলি। প্রত্যেক মাসের শুরুতে কিন্তু আমি মাসকাবারি বাজারের জন্য এরকম একটা লিস্ট বানিয়ে থাকি। যখনই বাজার করতে যাই তখন এটার একটা ছবি তুলে নিয়ে যাই। আর তাছাড়াও যখন আমরা অনলাইনে বাজার করি তখন এই লিস্টটা হাতের সামনে রেখে সেরকমভাবেই আমরা বাজার করে থাকি। তো আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি যে আমি অনলাইন অফলাইন মিলিয়ে বাজার করি, দুটোর দামকে সবসময় ভ্যারি করে তারপরে আমি বাজার করে থাকি। আর এই যে লিস্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও কিছু কিছু জিনিস অ্যাড করার বাকি রয়েছে। তো 2-3 দিনের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে একদম বাজার করতে যাব, এটা একদম হাতের কাছে রাখলাম। আর এই যে দেখুন এখন আকাশের কি অবস্থা, একদিকটাতে এরকম কালো মেঘ, আরেক দিকটাতে সবুজ, এত সুন্দর লাগছিল। মেয়ে টাইমটা কিন্তু ঘুমিয়ে গিয়েছে, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাচ্ছিলাম আর হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম। ছোটোবেলায় মা ঠাকুমার কাছে শুনেছি রোদ্দুরের সময় বৃষ্টি হলে নাকি শেয়ালের বিয়ে হয়, আর আমার এখানটায় এইরকম একটা পরিবেশ থেকে হঠাৎ করে যেন ছোটোবেলাতেই ফিরে গেলাম। এত মনে পড়ছিল সেই সময়কার দিনগুলো। এখন বাজে সন্ধ্যেবেলা প্রায় 6টা মতো, আবারও আপনাদের সাথে একবার দেখা হচ্ছে। মেয়ে একটু আগে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠিয়ে ওকে আগে দুধ খাইয়ে নিয়েছি। তো সন্ধে দেবো তার আগে ভাবলাম রুমটা ঝাড়ু দিয়ে নেই। তো এখন না সূর্য অস্ত চলে গিয়েছে, তাই এই রুমের বাইরে আর ময়লাটা বের করছি না। সন্ধ্যাবেলা করে রুম ঝাড়ু দিলে সবসময় চেষ্টা করি রুমের ভেতরেই ময়লাটা রাখার জন্য, যদিও আমি অনেক জায়গায় শুনেছি যে সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু রুমটা ঝাড়ু দিতে নেই। আর এখানটা একটা পার্সেলও হাতে পেয়ে গিয়েছি। প্রথমে এটা হাতে পেয়ে কিছুতেই বুঝতে পারছিলাম না যে এর মধ্যে কী রয়েছে, আর খুলে দেখে তো আমি আরও বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ এর মধ্যে একটা অলিভ অয়েল ছিল। কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা অলিভ অয়েল নিয়েছি,
তো তখন আমি ভাবছিলাম এটাকে আমি ভুল করে নিলাম, আমি কি ভুল করে দুটো অলিভ অয়েল নিয়ে ফেলেছি। তারপরে অনেকক্ষণ পরে মনে পড়লো যে না, আমি ইচ্ছে করেই দুটো নিয়েছি, কারণ একটা ভালো রয়েছে যেটা মেয়ে ব্যবহার করবে, আর এটা একটুখানি কম দাম, এটা আমি মাথায় ব্যবহার করার জন্য নিয়েছি। আর এই তো এখানটা এখন আমি সন্ধেটাও দিয়ে ফেলবো। হাজব্যান্ড এতক্ষণে গিয়ে ফিরেছে, এখন বাজে প্রায় 7টা মতো। আর এখন চলুন তাহলে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি নিয়ে নিই। লিটিল থটস অব মালিহা, জয়ন্ত ঘোষ, তুলা দে, জয়শ্রী বিশ্বাস, মুন পেজ ওয়ার্ল্ড, সিম্পলি দীপা আর উত্তরা কন্নর। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকার জন্য। আর এই তো এখন কিন্তু হাজব্যান্ড একটা আইসক্রিম এনেছিল, দুজনে মিলে বসে একটু আইসক্রিম খেলাম। মেয়েকে যদিও পুরো আইসক্রিমটা দিইনি, নিচ থেকে একটুখানি ভেঙে ওপরে আইসক্রিমের যে ক্রিমটা আছে সেটা লাগিয়ে একটু দিয়েছিলাম। আর এখন আমার মেয়ে বসে আমাকে একটুখানি হেল্প করছে। আজকেই হাজব্যান্ড মার্কেট থেকে 2 কেজি মতো আলু এনেছিল, সেটা এখন বসে জায়গাতে রেখে দিচ্ছে। ওকে কিন্তু আমরা কেউ বলিনি এই সমস্ত কাজ করার জন্য, নিজের থেকেই দেখলাম এগুলো করছে। আর দেখে এতটা ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথেও এই ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা, বাবা বাবা, থ্যাংক ইউ মামি। রাতে মোটামুটি ডিনারটা কমপ্লিট করে এখন আবার চলে এসেছি একটু জলের বোতলগুলো ভরে নেওয়ার জন্য। আর আমার কন্যাও কিন্তু পেছনে পেছনে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।